জোর কদমে প্রস্তুতি শনি নর্ডের। ফিরে আসছি ইন্ট্রোর পর। মোহনবাগান মাঠে জোর কদমে প্রস্তুতি শুরু করে দিল শনি নর্ডে সহ মোহনবাগান দল। সেই দলে ইউটাও আছে, সুতরাং নতুন কোনো বিদেশি যোগ দেয়নি। কিন্তু প্লেয়ারদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছিল যে তারা সুপার কাপ খেলতে মুখিয়ে আছে, এবং একটা সাক্ষাৎকারে শনি নর্ডিও বলল যে হ্যাঁ, ছেলেরা সুপার কাপ খেলতে সত্যিই মুখিয়ে আছে, কারণ এবারের আই লিগ সিজনটা অতটা ভালো যায়নি, সুতরাং কিছু প্রমাণ করার তাগিদ তাদের মধ্যে রয়েছে। কিন্তু সত্যি বোঝা যাচ্ছে না ক্লাব অফিসিয়ালদের স্ট্যান্ড কী, প্লেয়াররাও তাই বুঝতে পারছে না ক্লাব অফিসিয়ালদের স্ট্যান্ডটা কী। সুতরাং এই অবস্থায় প্র্যাকটিস করার মোটিভেশনটা আনাটাও কঠিন। যাই হোক, প্রস্তুতি শুরু করে দিয়েছে। আমার মনে হয় যে শেষ পর্যন্ত হয়তো ব্যাপারটার একটা নিষ্পত্তি ঘটবে এবং মোহনবাগান সুপার কাপ খেলবে লাস্ট অবধি, যদি বাকি টিমগুলো খেলে তো। কারণ এই ঘটনার মধ্যে দু চারটে আরও অনুগল্প লুকিয়ে আছে। অনুগল্পগুলো 1, 2, 3, 4 করে বললেই বোঝা যাবে যে কেন ঘটনাগুলো ঘটছে, জোট কেন কেউ ভাঙলো, কেন রিয়েল কাশ্মীর হঠাৎ খেলতে চাইল। তো ঘটনাটা এরকমই যে এই যে দাবি দাবার যেটা শুরু করা হয় যে আমাদের আই লিগকে ছোট করে দেখা হচ্ছে, সেটা কিন্তু লেড বাই রঞ্জিত বাজাজ মিনার্ভা পাঞ্জাবে প্রথমে। ততক্ষণে আই লিগের খেলা শেষও হয়নি, তখন তারা এই ঘটনাটা শুরু করে দেয়। তো তা এর মাঝেই দেখেছো যে একবার দিল্লি যাওয়া, রিম্যাচ, সেসব নিয়ে। তো অলরেডি রঞ্জিত বাজাজের ওপর কিন্তু চোটেই ছিল এআইএফএফ। এরপর তারা পাশে পেয়ে যায় মোহনবাগান, ইস্টবেঙ্গল সহ বাকি দলগুলোকে, যেহেতু রোড ম্যাপ নিয়ে বসার কথা। তো রোড ম্যাপ নিয়ে বসার জন্য ইউনাইটেড হয়ে যায় আই লিগের সবকটা টিমই, কেননা মোহনবাগান, ইস্টবেঙ্গল ছাড়া বাকি সমস্ত টিমের ভবিষ্যৎ ইউনিফাইড লিগে, যেটা প্রস্তাবিত লিগ পরের বছরের, তাতে কিন্তু একটু অন্ধকারেই দেখা যাচ্ছিল, কেননা কোনো নির্দিষ্ট রূপরেখা ছিল না। হঠাৎ করে শুরু করে দিত মোহনবাগান ইস্টবেঙ্গলকে নিয়ে, এরকমই মনে করা হচ্ছিল। তো এই একটা পয়েন্টে সবাই খুব একজোট হয়, এবং মোহনবাগান ইস্টবেঙ্গল দায়িত্ব, যেহেতু অনেক দিনের পুরনো ক্লাব, দায়িত্ব নিয়ে এই ঘটনাটা লিড করে। তো এখন ঘটনা এরকম অনুগল্প বললাম, সেই ছোটো ছোটো কয়েকটা অনুগল্প দিয়ে দিই। যেমন খেলা এরকম একটা চুক্তি হয়েছিল, একটা ভার্বাল চুক্তি হয়েছিল কুশল দাসের সঙ্গে, যে টেলিফোন মেলের এই যে কি বলবো সিলসিলা, এটা প্রায় আই লিগ শেষ হওয়ার আগে থেকেই চলছিল এদের মধ্যে। তো কুশল দাস জানিয়েছিল এই সমস্ত টুর্নামেন্টে স্পন্সর থাকে, ব্রডকাস্ট টিম থাকে, সেহেতু যে জিনিসগুলোই হোক না কেন আমাদের মধ্যে আলোচনা বাইরে যেন না আসে, যে খেলবো না, সুপার কাপ খেলবো না, এই ধরনের জিনিস বাইরে যেন না আসে, সেটা প্রভাব পড়ে ব্রডকাস্টিং টিমের ওপর, এবং সেটা খুব জোরদার একটা চাপ হয়। তো কিন্তু এই রুল ভেঙে মিনার্ভা পাঞ্জাব মানে রঞ্জিত বাজাজি একটা ভুল করে বসেন। সেটা হচ্ছে যখন কুশল দাস একটা টুইট করেছিলেন জাস্ট সুপার কাপ শুরু হওয়ার কয়েকদিন আগে, যে মিনার্ভা প্র্যাকটিস করছে, ওড়িশাতে পৌঁছে গেছে, প্র্যাকটিস করছে। কিন্তু অন্য কোনো উত্তর তিনি দিচ্ছিলেন না, যেহেতু রঞ্জিত বাজাজ রিটুইট করেন ওনার টুইটটাকে, দিয়ে বলেন সরি স্যার, উই আর নট প্লেয়িং। তো সেটা জনসমক্ষে চলে আসে, যে প্রথম জনসমক্ষে চলে এলো যে মিনার্ভা খেলছে না। এরপরে তো আস্তে আস্তে সবাই জানলো যে জোট কি, সবাই কথা বলছিল, কিন্তু ওদের মধ্যে একটা ভার্বাল চুক্তি হয়েছিল যে এটা বাইরে জানানো যাবে না, যেটা কিন্তু লঙ্ঘন করে রঞ্জিত বাজাজ। তো এখন যদি সেই জোট থেকে বাকি টিমরা সরে আসে, সেটা কিন্তু রঞ্জিত বাজাজের জন্যই হবে, কারণ রঞ্জিত বাজাজ যে এই ঘটনাটা কিন্তু বাকি আই লিগের টিমগুলো সাপোর্ট করেনি, যেহেতু একটা কমিটমেন্ট দেওয়া হয়েছিল, যতই হোক ফেডারেশন তো প্যারেন্ট বডি, তো তারা বলেছিল যে এই জিনিসগুলো সামনে না আনতে। তো যে আর রঞ্জিত বাজাজ সেটা টুইট করে সর্বসমক্ষে নিয়ে আসেন, এবং তার ফলে একটা ব্রডকাস্টিং টিমের স্পন্সরের দুটোরই চাপ পড়ে এআইএফএফের ওপর। সুতরাং রঞ্জিত বাজাজের ওপর একটা পার্সোনাল হালকা রাগ রয়েছে। এবার ঘটনা হচ্ছে, এবার বাকি দুটো টিম কী করলো, মানে গোকুলাম আর আইজলকে কনভিন্স করার দায়িত্ব ছিল রঞ্জিত বাজাজের ওপরেই। শুধুমাত্র ইস্টবেঙ্গলকে কনভিন্স করার দায়িত্ব ছিল দেবাশিস দত্তর ওপর, এবং সেটা খুব কয়েকটা বৈঠকের পর সেটা কিন্তু খুব সহজেই হয়ে যায়। কারণ ইনিশিয়ালি কিন্তু ইস্টবেঙ্গলের ক্লাব কর্তা এবং ইনভেস্টার দুজনেই রাজি ছিলেন এই জোটে সামিল হতে। পরে ভিন্ন রকম মন্তব্য আমাদের চোখে পড়ে, যে ইস্টবেঙ্গল প্রেসিডেন্ট একাদশ অ্যান্ড অল। তো সেই দিকে আমিও যেমন নজর দিতে বারণ করেছিলাম, সকলেই নজর আর দেয়নি। ইনফ্যাক্ট
কালকে একটা সাক্ষাৎকারে শুনছিলাম, টেলিফোনিক সাক্ষাৎকার শুনছিলাম এই সোশ্যাল মিডিয়াতেই, যে শান্তিরঞ্জন দাশগুপ্ত, যিনি অন্যতম কর্তা এবং খুবই রেসপেক্টেড কর্তা ইস্ট বেঙ্গলের, তিনি বলেছেন আমি এসবের মধ্যে নেই, দিস ইজ এ পলিটিক্স অর সামথিং, এরকম কিছু একটা বলেছে, যে ইস্ট বেঙ্গলের টিম তো একটাই, যেটা লাইসেন্সওয়ালা, যার কাছে লাইসেন্স আছে এবং যারা টিম তৈরি করেছে, দ্যাট ইজ কোয়েস ইস্ট বেঙ্গল। তো যাই হোক, আমি জানি না বাকিদেরও সেই সুমতি হয়েছে নাকি এটা ড্যামেজ কন্ট্রোল বিফোর দ্য মিটিং, সেই বিষয়ে আর নাই বা গেলাম। এবার চলে আসি কয়েকটা টুকরো খবরে। আসল ঘটনাটা হলো, এখন সামনেই নির্বাচন, তো এখন নির্বাচনে ব্যস্ত সমস্ত কর্মকর্তারাই, যেমন প্রত্যেকটা কর্মকর্তাই কোনো না কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত এবং সেইটাই এখন প্রায়োরিটি। আরও একটা খবর শুনতে পাচ্ছিলাম যে সিকিমে, সবাই জানো যে লাস্ট 1 বছর আগে বাইচুং ভুটিয়া নতুন একটা রাজনৈতিক দল গড়েছে সিকিমে, যদিও সিকিমে অন্য দলটাকে, কারেন্ট দলটাকে টলানো খুব মুশকিল। শুনছিলাম বাইচুং ভুটিয়া নাকি তার প্রিয় দুটো জার্সি, বায়ার্ন মিউনিখের সঙ্গে খেলার জার্সি যেখানে ফিগো জিদানের সই রয়েছে, আর আরেকটা জার্সি, এই দুটো জার্সি নিলামে, এটাও নির্বাচনী চমকই একরকম। তো প্লেয়াররা অনফিল্ড থাকুক, আফটার রিটায়ারমেন্ট হোক, মোটামুটি রাজনীতির সঙ্গে যুক্তই থাকে। আর সুতরাং ভারতীয় ফুটবলের সঙ্গে রাজনীতি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। একটু যদি রাজনীতিটা বাদ দিয়ে ক্লাবটা করা যেত, আমার মনে হয় জিনিসটা ভালো। এর সঙ্গে বাইচুংকে গোলাচ্ছি না, বাইচুং এখন ফুটবল থেকে একটু দূরেই আছে, যদিও তার একাডেমি রয়েছে, কিন্তু নিজে তো আর খেলছে না। তো সুতরাং তিনি রাজনৈতিকভাবে যা করলেন, কিন্তু এই যে প্রফুল প্যাটেল বলুন বা কুশল দাস বলুন, ইনফ্যাক্ট আমি যদি আমাদের ময়দানি কালচারে চলে আসি, ময়দানি কালচার বলছি মানে ময়দানি কলকাতা ময়দানেও চলে আসি, তোমরা দেখবে যে দুটো দলেরই ম্যানেজমেন্ট কোনো না কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, তাই কখনো গিয়ে না আপোষ করে নিতে হয়, কিছু কিছু ক্ষেত্রে কখনো গিয়ে আপোষ করে নিতে হয়। যাই হোক, ফিরে আসি আবার খেলার কথায়। হ্যাঁ, ভারতীয় মহিলা ফুটবলের সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সাফল্যের পর তারা কিন্তু পাশে পেয়ে গেল সুনীল ছেত্রীর মতো তারকা ফুটবলারকে। সুনীল ছেত্রী বলে দিলেন যে ভারতীয় মহিলা ফুটবল দল পুরুষ ফুটবল দলের থেকেও বেশি শক্তিশালী। খুবই এনকারেজিং একটা কথা, এবং আমি আশা করব যে মহিলা ফুটবল দল, ভারতীয় ফুটবল দল এর থেকে অনেকটা উদ্বুদ্ধ হবে। শুধু এই নয়, সুনীল ছেত্রী আরও আগ বাড়িয়ে বলেছেন যে আমি তোমাদের সব খেলাই ফলো করি, আর সামনে যে অলিম্পিক যোগ্যতা নির্ধারক খেলা রয়েছে সেখানে মায়ানমারে যাও আর নিজের সেরাটা দিয়ে এসো, অল দ্য বেস্ট, এরকম জানিয়েছে। এটা দেখে সত্যিই খুব ভালো লাগলো। সুপার কাপ দিয়ে আজকে শেষ করি। তো সুপার কাপে যেরকম বলছিলাম যে বিভিন্ন অনুগল্পে সাজানো রয়েছে আমাদের পুরো সুপার কাপের ভাগ্য। সুপার কাপের বর্তমান পরিস্থিতিটা বলে শেষ করছি। শেষ অবধি কিন্তু মোহনবাগানও রাজি হয়ে গেছে সুপার কাপ খেলতে। তোমরা জানো যে রেজিস্ট্রেশনের শেষ দিন ছিল শনিবার বিকেল 5টা অবধি। অনেক টিম শনিবার বিকেল 5টার পরেও টিম রেজিস্ট্রেশন করে, আর জানানো হয়েছে যেহেতু একটু ডামাডোল হয়েছে, সুপার কাপের টিম রেজিস্ট্রেশনের সময়টা একটু শিথিল করা হয়েছে। কুশল দাসকে অ্যাপ্লিকেশন করে 28 তারিখ অবধি টিম নথিভুক্ত করা যাবে, প্রথম টিম। তো আমার মনে হয় মোহনবাগান ওই বিদেশিদের সঙ্গে কথা চালাচ্ছে, নতুন বিদেশিদের সঙ্গে। বিদেশি নথিভুক্তকরণের সময় যদিও চলে গেছে, কিন্তু সেটাও শিথিল করা সম্ভব। যেটা সম্ভব নয় সেটা হচ্ছে পুরোনো ম্যাচগুলো রিশিডিউল করা সম্ভব নয়। তো দেখা যাক কী হয়। এমনিতে তো এখনও পর্যন্ত শিডিউলে মোহনবাগানের নাম রয়েছে, AIFF-এর যদি অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা দেখো, শিডিউলে মোহনবাগানের নাম রয়েছে, এবং আমি আশা করব যদি বাকি টিমগুলোও খেলে মোহনবাগানও নিশ্চয়ই খেলবে। ব্যাস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দাও। বেল আইকনটা ক্লিক করে আরেকটা অপশান নিচে পাবে, ছোট্ট চৌকো, সেটা হচ্ছে কমিউনিটি পোস্টটা দেখার একটা অপশান, তার নোটিফিকেশান পাওয়ার, সেটাও ক্লিক করে দিও। সেখানে তোমরা উৎসাহ দিলে আমরাও একটু উৎসাহিত হব। তো আজকের মতো টাটা।